বিভিন্ন কারণে উঠানোর পরে যন্ত্রণা আরও বেড়ে গেছে। তার পরবর্তীতে আপনারা জানেন আমি এখানে থাকার সময় 2020 থেকে 22 জন করোনা হয়, করোনার পরে করোনার সময় কিন্তু আমার ভাই আমাকে সাহায্য করছে, টাকা দিছে, সে নিজে গিয়ে টাকা উত্তর নিয়ে টাকা দিয়ে আসছে। তো এখানে অনেক অভিযোগ তার বিরুদ্ধে সে করছে যে আমি তো বিদেশ ছিলাম, আমি নাকি টাকা পাঠাচ্ছি তার নামে, এবং সে নাকি তাদের ঠিকমতো টাকা দেয় নাই, তাদেরকে নাকি খাওয়া বরণ করুন ঠিকমতো করে নাই, এবং নানান অভিযোগ, বহুতম অভিযোগ আছে। এই কথা বললে দীর্ঘ হয়ে যাবে, আমি সংক্ষেপে বলতেছি। আমি তারপরে ওখান থেকে গিয়া যখন তাদেরকে নিয়ে গেলাম, তারা নানা অভিযোগ করছে, যেটা বলার মতো না। এই অভিযোগ করছে, অভিযোগ উত্তর থানায় করছে। তারপরে এখানে আগে যে এখানে মন্ত্রী সাহেব আছে ওনার মাধ্যমে দিয়ে গিয়া এখানে উত্তর খান থানা, দক্ষিণ খান থানা, উত্তরা পূর্ব থানা যেখানে ইনচার্জ ছিলেন এএসপি, ওনার কাছে কিন্তু অভিযোগ করছে, উনি ঢাকায় নিয়ে গেছে। আমাদের জবানবন্দি শোনার পরে ওনার তাদেরকে অপমান করে বের করে দিচ্ছে। শেষ পর্যন্ত দায়িত্ব দিচ্ছে উত্তর খান থানা ওসি সাহেবকে যে বসে একটা মিছিল করে দেওয়ার জন্য। এখান থেকে বুনুপিয়ান রাজন মানিক আছে, তারপরে এখানে শহীদ স্যার ছিল, তারপরে এখানে হারুন রশিদ ছিলেন, তারপরে গেসু, আর অনেকেই মেম্বার, বিলাল মেম্বার ছিল, এখানে দিন মোহাম্মদ ছিল, আরও অনেকে লোক ছিল, উপস্থিত ছিল। তারা যখন ওই সময় ফয়সালা করার সময় তারা সাংবাদিক নিয়ে গেছে, তখন ওসি সাহেব সাংবাদিক দেখে চেতে গেছে। আমি এসপি ম্যাডামকে জানাইছি, উনি বলছে যে তারা যেহেতু সাংবাদিক নিয়ে আসে, অত আপনার দরকার নাই, আপনারা চলে যান, তারা যা কিছু করা করুক। ওইখান থেকে ওই পর্যন্ত ফয়সালা আছে। এর পরবর্তীতে তারা আমি আর এখান থেকে চলে আসি, আর আমার নিজের বাড়ি যাই না আজকে গত 2-3 বছর যাব। আমি এর মধ্যে শুনতেছি সে বর্তমানে ওইখানে তো আছে, সে বাড়িতে আবার। ও আচ্ছা, আরেকটা ব্যাপার এর মধ্যে আছে কি, যে ওইখানে যখন দেখি আমি ছিলাম, তখন আমাকে বিভিন্ন রকম প্ররোচনার মাধ্যমে আমাকে চাচ্ছিল তাকে আমাকে হত্যা করবে, এবং এক পর্যায়ে তারা আসছে কি, আমি অভিযোগের মধ্যে আছে, তারা বটি এবং দাও নিয়ে আমাকে মারতে আসছে। আমি ওইখানে থাকা ছিলাম, আপনারা জানেন যে এখানে ওইখানে আমার পার্টনার আছে, সে নিজে জানে, সে একজন উকিল, 10 কোটি একজন উকিল আমার পার্টনার। সে তার উপস্থিত, তার স্ত্রী এবং তার মেয়ে এবং ছেলে উপস্থিত, তারা দেখছে যে আমাকে মারার জন্য নিচ্ছে। আমি ওইখানে ছিলাম প্রায় 1 বছর। আমি বাইরে গিয়ে রোজার সময় বাইরে গিয়ে সেহরি গেছি, বাইরে গিয়ে সেহরি খাই, তারপরে আসছি, সেহরি তার বাইরে করছি। যদি আমার বাড়িতে আমি থাকি, তাদের সাথে খাই না, কারণ আমাকে বিষ প্রয়োগ করে তারা হত্যা করার চেষ্টা মতো করছে। এই কারণে এটা বুঝ পাই, কিন্তু আমি তো খাই নাই। পরবর্তী পর্যায়ে আমি যখন চলে আসি, আমার একটা স্পেশাল রুম ছিল, রুম ছিল আমি নিজে থাকতাম, একটা বাথরুম সহ আমার জিনিসপত্র অনেক ছিল, ল্যাপটপ আছে, অনেক কিছু ছিল। তারা আমি চলে আসার পরে কিছুদিনের মধ্যে তারা কিন্তু আমার এই তালা ভাঙিয়ে ঘরটা দখল করছে। আমার ফ্ল্যাটে কিন্তু 2টা ইউনিট, তারা অনেকে দেখছে 2টা ইউনিট, একটা ইউনিট থাকতাম, 2টা ইউনিট কিন্তু ভাড়া ছিল, সেই ভাড়াটি উঠাই তারা দখল করছে। এবং আমি এই দিনই আমি শুনতে পাচ্ছি যে এখানে তারা গত আর প্রায় 6 মাস আগে থেকে আমার বাড়ি দখল করছে। কিছু লোক কিছু লোক প্ররোচনা দিতেছে যে যেহেতু তোর বাপের বাড়ি তুই যাবি, তুই এর বাড়ি কর, তুই এসে অন্য বাড়ি থাকবি কেন। এইসব কথাবার্তা শোনার পর যদি তারা যদি এখানে দুর্বৃত্তর হাতে আমার বাড়িঘর চলে যায়, তখন তো আমার এখানেও কোনো থাকবে না। তাই বাধ্য হয়ে সুচিন্তার মাধ্যমে করে আমার এই সম্পত্তি আমি আমার বাইকে দিয়ে দিচ্ছি, হস্তান্তর করছি, কারণ আমার টাকা আমার চলতে হবে। আমি আগে বাস বিক্রি করছি এখানে বা গাছ বিক্রি করছি, সেটা সত্য কথা, যখন চলতে হবে, চলার কারণে কিন্তু আমি ভাই আমাকে বর্তমানে সাহায্য সহযোগিতা করছে। আমি নিজে কিছু কাজ করি, কাজ করে যতটুকু পারি চলছে আর কি। তো আপনারা আরও অতিরিক্ত জানেন, আমি আপনার ছেলে পেলে কি আছে? আমার এখানে ছেলে আছে, 1 ছেলে এবং 2 মেয়ে, 3 মেয়ে। তারা কোথায় আছে? তারা আছে আমার ঢাকার বাড়িতে আছে, তার আমার ফ্ল্যাটেই আছে, অথচ আমি আপনার বাড়িতে আছে? হ্যাঁ, ঢাকার বাড়িতেই আছে। এবার তার যেহেতু তাকে আমি তার মাকে আমি তার মাকে নিয়ে এখানে আছে, এই কারণে কিন্তু আমি যাই না ওখানে, তার কারণ যেহেতু আমি তালাক দাসটিকে মুখ আমি দেখতে চাই না, কিন্তু তাদের বেহায়া তারা কিন্তু আমার বাড়িতে ঠিকই আছে। কারণ আমি কিন্তু তাকে যেহেতু তালাক দাসটিকে মুখটা আমি হারাম, আমি তাকে দেখতে চাই না, তারপরে সে আমার বাড়িতে আসে, আমার বাড়িতে কিছুদিন ঈদের সময় আসে বাড়ি ঘুরে ঘুরে দেখে গেছে, তাদের আবার পাই তারা যে তাদেরকে নাকি আবার মিলে এখন এই বাড়িতে দখল তারা দিবে। এটা শোনার পরে কিন্তু আমি আমাদেরকে যারা এলাকাবাসী সবাই জানেন যে কি ঘটনা ঘটছে। তো আমি আমার বক্তব্য আমি দীর্ঘ করতে চাচ্ছি না, বলবেন পরে প্রশ্ন থাকলে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, তাহলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, রশিদ মাস্টার সাহেব, রশিদ মাস্টার সাহেব একটু বসেন। আচ্ছা, আমার ভাই কিছু কথা কে বললো? না, খারাপ আমি দেখছি, লোক ভালো। ভালো। এই যে মহিলা যে অভিযোগ করছে ওনার ব্যাপারে, এই ঘটনাগুলো কি সত্য? এগুলি আমি জানি। আপনার এই জীবন দশায় দেখছেন এগুলো সত্য কখনো? না, আমি আর কিছু দেখেন না, দেখি না। ওনারা নির্যাতন করতেছে ওনাদের উপরে। ঠিক আছে, যেটা হচ্ছে যে আমার ভাইকে অনেক রকমের নির্যাতন করছে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি, এটা অবশ্য অভিযোগের মধ্যে আছে, যে আমি তার কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়েছি, তাদের স্ত্রী এবং সন্তানদের ঠিক মতো আমি টাকা পয়সা দিই নাই, ভরণ পোষণ করি নাই। অথচ একাধিক ব্যক্তি বা গিয়ে সাক্ষী আছে যে আমি আমার ভাইয়ের কাছ থেকে সৌদি আরব থেকে পাঠানো টাকার 1 টাকা খরচ করেছি আমার নিজের জন্য, এবং সেই টাকার পাই টু পাই হিসাব তার কাছে কিন্তু দেওয়া আছে, কিন্তু অভিযোগের তো কোনো আগামাথা থাকে না। আর এই যাতে তালাকটা না হয়, বিশেষ করে সন্তানদের জীবন যাতে সিকিউর থাকে, সেই জন্য আমার ভাইকে নির্যাতন করার পরও কিন্তু আমি তাদের পক্ষে গেছি,
এবং সেটার সবচেয়ে বড় সাক্ষী হয়েছে এখানে আছে শহীদ ভাইসার বিটি নাম্বার, তারপর আছে সৈয়দ হারুন রশিদ, মানিক, গেসু, বাবুল, মুতালি, যারা নাকি ঢাকার বিভিন্ন জায়গায় গেছে, স্বপন, উত্তরখান থানা, দক্ষিণ থানা, দক্ষিণখান পুলিশ কমিশনার, এতে মানিকনগর মানবাধিকার কমিশন, এই সমস্ত বিভিন্ন জায়গা, মনোহরদী থানা, গোতাসী ইউনিয়নের চেয়ারম্যান, বর্তমান যে রবীন্দ্র ওনার কাছে বিভিন্ন অভিযোগ আছে, এমন পর্যায়ে বসে কোমরে বই লাগাইব আর দিগুটি বাইঙ্গে ঘরে টুন্ডা করে ফেলা হবে, হাই ক্যামেরা চলে দেখা করবো আর সম্পত্তি খাওয়াই দিব। তো যাই হোক, এই সমস্ত কথা নানাভাবে নানা কাছে আসে, কোনোটা হয়তো কিছু সত্য, কিছু হয়তো মিথ্যা, এরকম আছে। সর্বশেষ তালাকের সময়তে কিন্তু প্রথম নোটিশ যখন গেছে আমি কিন্তু জানতাম না, দ্বিতীয় নোটিশ যখন গেছে তখন কিন্তু আমার কাছে ঘটনাক্রমে সংবাদ আসছে যে দ্বিতীয় নোটিশ কিন্তু চলে গেছে। তো এখন তো এটাকে প্রোটেকশন দেওয়া দরকার আছে। শেষ পর্যন্ত আমি কিছু বন্দোবস্ত করার চেষ্টা করলাম, কিন্তু সময় পার হয়ে গেছে, করতে পারিনি। যখন তৃতীয় নোটিশ যায়, যেটা থার্ড টার্ম, এটার মধ্যে যাওয়ার পরে এই মানিক, গেসু আর হারুন মিয়া, এদেরকে নিয়ে আমি কথা বলছি। আর হারুন মিয়া আর হচ্ছে কি বিটি মেম্বার, ওনারা কিন্তু দুজনে আবার আলাদাভাবে করছে যাতে করে এই সংসারটা টিকে থাকা যায়। আমার ভাই কিন্তু করবে না। তারপর আমরা বলছি যে না, ছোটো দুটো বাচ্চা আছে, এরা এখনো মাইনর, তাদের জীবন তো সিকিউর করতে হবে, বড় দুইটা চলে গেছে যায় যাক, কিন্তু ছোটো দুইটা সিকিউর করতে হবে। শেষ পর্যন্ত মানিক এই নিজের উদ্যোগে বলছে, ভাই আমার যে একটা সুযোগ দাও তাহলে আমি চেষ্টা করতে পারি। আমার তো ওয়েল, ভালো কথা, তুমি যাও। সে দৌড় মারছে একেবারে। আমি বলছি থামো, একটা সাক্ষী নেওয়া যাবে, কারণ একজনের কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না, মিনিমাম সাক্ষী লাগবে। তো অনেক গেসুরে দিয়েছি, তারা সেখানে গেছে, কি কথা বলছে এটা পুরোটাই নেগেটিভ। যদি প্রয়োজন পড়ে মানিকে নিজের জবানিতে বলতে পারে। আর আমার বক্তব্য এখানে বেশি বলার দরকার নাই, কারণ প্রশ্নগুলো অনেক কিছু বলা যাবে। তা আমার ভাইয়ের জীবন রক্ষা করার জন্য আমি ঢাকায় তার শেয়ারের মধ্যে টাকা পয়সা ইনভেস্ট করছি, তার অফিসটাতে চলে সেভাবে চেষ্টা করছি। বর্তমানে আমার অফিস যেটা আছে সেটাও চেষ্টা করতেছি। এই বাড়িতে আমাদের বিষয় সম্পত্তি না কিছু ওয়ারিশান মামলা মোকদ্দমা আছে, সব কিছু চেষ্টা করতেছি। আমাদের সন্ত্রাসী চাঁদাবাজি মামলা আগেও তারা করছে, সেইগুলো দিয়েও আমরা প্রোটেক্টেড হয়েছি। বিশেষ করে গ্রামবাসী সবাই জানে যে আমরা আসলে কীরকম। কিন্তু আমি যে গরু চুর হইলাম, মুরগি চুর হইলাম এবং খুনি হইলাম, চাঁদাবাজি করলাম, কি বলে রিক্সা চুরি করছি, বা বড়ি বিক্রি করতেছি এবং প্রকারান্তরে মানুষকে খুন করার জন্য প্রবৃত্ত করছি, এই সমস্ত ব্যাপারে যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এখানে যারা উপস্থিত আছে মেজরিটি পার্সেন্ট গ্রামেরই, ছোট বড় আছে, এদের কাছ থেকে জানি না, ওটা ভালো হবে। আর এর ব্যাপারে আদ্যপন্ত সবচেয়ে বেশি জানা হচ্ছে আমারই, বেসিক্যালি হচ্ছে সম্পর্কে এক হয় খালাতো বোনের হাজব্যান্ড সৈয়দ হারুন মিয়া। উনি আগে গ্রাম সরকার ছিল, উনি বাকি তার বয়ানে বলে যে কতটা প্রকারান্তরে কতটুকু করছে এবং তার কাছে কি ডকুমেন্ট এভিডেন্স আছে সেটা ওনার কাছ থেকে জানলে ভালো হবে। আর আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে যেটা বলতে চাই, মানুষের প্রতি বদনাম দেওয়াটা কি ভালো না খারাপ, আমরা ন্যায়ের পক্ষে না বিপক্ষে, এটা বুঝা এমন একটা কিছু প্রতিবেদন তৈরি করবেন যাতে করে এই গ্রামের মানুষের মধ্যে কোনো রকম বিভেদ বিচ্ছেদ না থাকে এবং আমরা সত্যিকার খারাপ হলে আমাদের শাস্তিরও প্রয়োজন আছে। আর যদি আমরা ভালো হয়ে থাকি তাহলে আমাদের যে অপবাদ দেওয়া হয়েছে সেই অপবাদের জন্য মানহানির জন্য আমরা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা করব, সেটার ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, গ্রামবাসীরও সহযোগিতায় সাক্ষী দিবেন। আপাতত আমার বক্তব্য শেষ করতেছি, ধন্যবাদ। এরপর যদি প্রশ্নের কোনো উত্তর থাকে আমি তখন বলতে দেব। ধন্যবাদ।